করোনা পরিস্থিতির চতুর্থ পর্যায়ে বাংলাদেশ, সামনে কঠিন সময়। নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের, গৃহবন্দীদের খাবারের নিশ্চয়তার তাগিদ। করোনার কারণে বেশিরভাগ 5 তারকা হোটেলে অঘোষিত শাটডাউন, কমিয়ে দেয়া হচ্ছে বেতন, অচলাবস্থা না কাটলে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা। করোনার কারণে অবরুদ্ধ ভোলার লক্ষাধিক জেলে, ভিজিএফ এর চাল না পাওয়ায় দুর্ভোগ চরমে। যোগাযোগ বন্ধ থাকায় ধান কাটতে অন্য জেলায় যেতে পারছেন না গাইবান্ধার শ্রমিকরা। এবং করোনা সংকট কাটাতে হতদরিদ্র দেশগুলোকে অন্তত 16,000 কোটি ডলার অর্থ সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের জন্য নেওয়া হবে ব্যবস্থা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। শুধু এপ্রিলই নয়, করোনা মোকাবিলায় বাংলাদেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে পুরো মে মাস জুড়েই। এই অবস্থায় কঠোর লকডাউন নিশ্চিত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে গৃহবন্দী মানুষগুলোর 3 বেলা আহার। এদিকে ত্রাণ বিতরণ কার্যক্রম ফ্রেমবন্দি করতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। রাশেদ লিমনের রিপোর্ট। করোনার দিনগুলিতে কেমন আছে বাংলাদেশ? টানা চতুর্থ দফায় বেড়েছে ছুটি, লকডাউন চলছে বিশেষ বিশেষ এলাকায়। অলিগলিতে কিছুটা ঢিলে ঢালা ভাব হলেও ফাঁকা এখন রাজপথ। এমন ঢাকা কে দেখেছে কবে? এ যেন অন্য এক নগর। বিশেষজ্ঞরা বলছেন এখনই ধৈর্য হারালে চলবে না, কারণ ভয়াবহতা কমিয়ে এনে পরিস্থিতি সামাল দিতে চলমান লকডাউন কিংবা এই সাধারণ ছুটি চালিয়ে নিতে হবে 60 থেকে 80 দিন পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন করোনা পরিস্থিতির চতুর্থ পর্যায়ে বাংলাদেশ, সামনে অপেক্ষা করছে আরো কঠিন সময়। আরো 1 মাস এই আমাদের এক্সপোনেনশিয়াল ফেজটা হয়তো চলতে থাকবে, মানে পুরো এপ্রিল এবং মে মাসেরও কিছুদিন যাবে। 4 সপ্তাহ যদি আমরা যেখানে আছে ওখানে থেকে যাই, তাহলে ভাইরাসটা যেখানে আছে ওখানে শেষ হয়ে যাবে। এই জ্বর কাশিওয়ালা যেসব রোগীগুলো 10 দিনের কম আছে, ওদের মধ্যেই কোভিড রয়ে গেছে। ওদেরকে যদি এখন আমরা আইসোলেট করে ফেলতে পারি, আইদার ইন এক্সিস্টিং হসপিটালস অর ইন ফিল্ড হসপিটালস, তাহলে ওদেরকে সমাজ থেকে দূরে সরায় আনবে, তাহলে ট্রান্সমিশনটা কম হবে। এক্ষেত্রে তারা বলছেন ব্যক্তিগত কিংবা সামাজিক সচেতনতা জরুরি সবার আগে, আর অন্তত খাবারের জন্য মানুষকে যেন রাস্তায় বের না হতে হয়, সেই বিষয়টি রাষ্ট্রকে নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। যারা দিন আনে দিন খান, এবং শুধু তারাই নয়, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে কোনো না কোনো ভাবে বাড়িতে খাবার পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ সেটি যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু এই মানুষগুলো রাস্তায় আসবেন। ত্রাণ বিতরণের বিষয়টি অল্প সময়ের মধ্যে শৃঙ্খলায় নিয়ে আসার কথা বলছেন কর্তৃপক্ষ। ত্রাণ বিতরণের সাথে সাথে করোনার সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যায়, এটা আমরা নিষেধ করেছি, এবং এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আমরা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি। দেশে 8ই মার্চ প্রথম করোনা শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করে স্বাস্থ্য দপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামে প্রস্তুত করা হচ্ছে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল। চিকিৎসকদের উদ্যোগে ফৌজদারহাট এলাকায় গড়ে তোলা হচ্ছে 60 শয্যার এই হাসপাতালটি। শুধুমাত্র মানবিক কারণে হাসপাতাল তৈরিতে নিজেদের জায়গা দিয়ে এগিয়ে এসেছে নাভানা গ্রুপ। আর করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে প্রস্তুত হচ্ছেন ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। রাত দিন 24 ঘন্টা টানা কাজ করে করোনাক্রান্ত রোগীদের সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছেন শ্রমিকরা। হাসপাতালে সেবা পাবেন সর্দি, কাশি, জ্বর ও করোনাক্রান্ত হয়ে আসা রোগীরা। কয়েকজন ডাক্তারের উদ্যোগে সাড়া দিয়ে 6,800 বর্গফুটের এই জায়গাটি হাসপাতাল নির্মাণের জন্য দিয়েছে নাভানা গ্রুপ। 60 শয্যার এই হাসপাতালে 10টি ইন্টেনসিভ কেয়ার ইউনিট থাকবে। করোনাক্রান্ত রোগীদের সেবা দিতে প্রস্তুত 20 জন চিকিৎসক ও নার্স। 7 থেকে 8 জন ডাক্তার নিশ্চিত হয়েছেন, আরো কিছু হেলথ অ্যাসিস্ট্যান্ট
ওই 2 থেকে 3 জন মেয়ে তারাও নিশ্চিত করেছেন। শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে নিজেদের জায়গা হাসপাতাল নির্মাণের জন্য দেয়া হয়েছে বলে জানান নাভানা গ্রুপের এই কর্মকর্তা। আসলে মানবিক দায়বদ্ধতা থেকে আমাদের কোম্পানি এগিয়ে এসেছে। চট্টগ্রামে অনেক বড় বড় এরকম কোম্পানি আছে। এরকম মহামারী রোগের সময় বড় বড় এরকম কোম্পানিগুলো যদি আরো আগে আসতো। শুধু ডাক্তার কিংবা নার্স নন, জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিতে প্রস্তুত স্বেচ্ছাসেবকরাও। নিজের বিবেকের আগের থেকে আমার আশা সেবা দিতে আসছি, আন্তরিকতার সহিত সাহসিকতার সহিত সেবা দিতে রাজি আছি। আমার দেখা থেকে অন্যরা কেউ আসলে মনে করুন যে আর এটা রিস্ক হবে না। ইতিমধ্যে ফিল্ড হাসপাতালের জন্য ইনফ্রারেড থার্মাল স্ক্যানার, ডায়াবেটিস মেশিন, প্রেসার মাপার যন্ত্র, ভেন্টিলেটর সহ ডাক্তারদের পিপিই প্রস্তুত রয়েছে। আগামী 20 এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরুর কথা রয়েছে ফিল্ড হাসপাতালটির। করোনা আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখেই চট্টগ্রামে প্রস্তুত করা হচ্ছে 60 শয্যার এই ফিল্ড হাসপাতাল, যেখানে স্বেচ্ছায় কাজ করবেন কিছু তরুণ ডাক্তার ও স্বেচ্ছাসেবকরা। আর এই হাসপাতালটি প্রস্তুত হলে চট্টগ্রামের করোনা আক্রান্ত রোগীরা উন্নত মানের সেবা পাবে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। করোনার কারণে অতিথি না থাকায় সরকারি 2টি 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক, সোনারগাঁও ও ইন্টারকন্টিনেন্টাল আপাতত বন্ধ রেখেছে সরকার। বেশিরভাগ বেসরকারি তারকা হোটেলেও অঘোষিত শাটডাউন করেছে কর্তৃপক্ষ। ছুটি দেওয়া হয়েছে অধিকাংশ কর্মীকে। আয় না থাকার অজুহাতে অনেক হোটেল বেতন দিচ্ছে না, বাকিগুলো কমিয়ে দিয়েছে বেতন। এই অচল অবস্থা না কাটলে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সাধারণত বছরের প্রথম কয়েক মাস তারকা হোটেলগুলোর ব্যবসার পিক সিজন ধরা হয়। ব্যবসায়িক কারণে বিদেশি অতিথি ও পর্যটকদের উপস্থিতি থাকে বেশি। কোভিড-19 কারণে নেই অতিথি, ফাঁকা সব কক্ষ। প্রদর্শনী, মেলা সহ বিভিন্ন ইভেন্ট বন্ধ থাকায় ব্যাপক লোকসানে তারকা হোটেলগুলো। বাধ্য হয়ে তাই বন্ধ করে দেওয়া হয়েছে প্রসিদ্ধ সরকারি তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও সোনারগাঁও। হোটেলে যদি গেস্ট না থাকে তাহলে তো হোটেল চালানোর কোনো যৌক্তিকতা নাই। এখন শুধু ইমার্জেন্সি যেগুলো আছে সেগুলো চালু আছে। আর তবে আর্থিকভাবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। দুটা হোটেলে এখানে প্রচুর কর্মচারীরা কাজ করছে, কিন্তু হোটেল বন্ধ থাকছে, কিন্তু কর্মচারীদের বেতন তো বন্ধ থাকছে। কাজেই এটা এমন একটা খাত যে ক্ষতিটা কখনো পুষিয়ে নেওয়া যাবে না। হাতে গোনা 2-4 জন বিদেশি অতিথির জন্য বেসরকারি কয়েকটি তারকা হোটেল চালু রাখা হলেও অঘোষিতভাবে বন্ধ বাকিগুলো। সঞ্চয় থেকে কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হলেও সার্ভিস চার্জ না থাকায় দেওয়া হচ্ছে অনেক কম। পরিস্থিতির উন্নতি না হলে কর্মী ছাঁটাই ও বেতন বন্ধ হওয়ার সংখ্যা সংশ্লিষ্টদের। অস্তিত্ব বাঁচাতে কর্মউকুফ ও আর্থিক প্রণোদনা চান খাত সংশ্লিষ্টরা। ব্যাংকুয়েট কোনো ইভেন্ট আমরা করছি না, আমাদের সবগুলো রেস্টুরেন্ট ক্লোজ। তো অপারেশন যেটা চলছে জাস্ট আমার হোটেলে কিছু গেস্ট আছে এই জন্য চালানো। এটা আসলে একটা সার্ভাইভাল মোডে আমরা আছি এবং এই সিচুয়েশনটা যদি 3 মাস 6 মাস চলে তাহলে আসলে হোটেলটা টিকিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট হবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কর্মচারী কর্মকর্তাদের বেতন পরিশোধের জন্য ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি তহবিল ঘোষণা করা, হোটেলের বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল ডিসেম্বর পর্যন্ত মওকুফ করা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের তথ্য মতে ঢাকা সহ সারা দেশে তারকা হোটেলের সংখ্যা 44টি। এছাড়া বিভিন্ন ধরনের হোটেল রয়েছে 5 শতাধিক, যেখানে যুক্ত আছেন 5 লাখ কর্মী। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কলকাতা ও চেন্নাই থেকে 8টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। আগামী 20 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত এসব ফ্লাইট পরিচালনা করা হবে, তবে ভাড়া বহন করতে হবে আগত যাত্রীদের। এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন করোনা ভাইরাসের কারণে আটকে পড়া বাংলাদেশি ও তাদের স্বজনরা। দেখুন হাজিরা শুলির আরও একটি রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 25 মার্চ থেকে লকডাউন পুরো ভারত, বন্ধ সব যোগাযোগ। এরপর চিকিৎসা ও ব্যবসা সহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া বাংলাদেশিদের একটি অংশ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেও কলকাতা, চেন্নাই সহ বিভিন্ন রাজ্যে আটকা পড়েছেন কয়েক হাজার। হাতে থাকা অর্থ ফুরিয়ে যাওয়ায় থাকা খাওয়া নিয়ে সংকটে পড়েছেন অনেকে। এ অবস্থায় দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেন তারা। 1 জানুয়ারি আমার ভাগ্নির ব্রেন অপারেশনের জন্য আমার বোন ভগ্নিপতি সহ ওরা ইন্ডিয়ার ভেলোর সিমস হসপিটালে যায়, কিন্তু লকডাউনের কারণে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ। এখন একজন ব্রেন অপারেশনের রোগী, সে ওইখানে যথেষ্ট মানবতার জীবনযাপন করতেছে না, ওদের খাবার দাবার আছে না, ওরা ওইখানে ঠিকমতো থাকতে পারতেছে।
এখন আজকে আমরা শুনতে পেলাম যে ইউএস বাংলা উদ্যোগ নিয়েছে যাত্রীদেরকে আনার জন্য। এখন আমরা চাচ্ছি যেন আমাদের যাত্রীগুলো সেখানে আসে। এই প্রেক্ষাপটে দুদেশের সরকারের মধ্যস্থতায় আগামী 21 ও 23 এপ্রিল কলকাতা থেকে ঢাকায় 2টি এবং 20 থেকে 25 এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় 6টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ইউএস বাংলা। বিশেষ ব্যবস্থায় যারা ফিরবেন তাদের মধ্যে যাদের করোনামুক্ত স্বাস্থ্য সনদ থাকবে না তাদের প্রত্যেককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। স্পেশাল ফ্লাইট চালু হবে। আপাতত ইউএস বাংলা এই ফ্লাইটগুলো কন্ডাক্ট করবে কলকাতা এবং চেন্নাই থেকে। ওখানে প্রায় আটকে পড়া প্রায় 1000 বাংলাদেশি আছে। মধ্যপ্রাচ্য থেকে আসতে তারা 100% প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে। একটা সাজেশন আছে যেটা ধাপে ধাপে আনা এবং আমাদের ক্যাপাসিটি যে ক্যাপাসিটি আছে অতটুকু ভিতরে সীমাবদ্ধ রেখেই আমাদের যাত্রীগুলোকে আনা হবে। এদিকে শুক্রবার থাইল্যান্ড থেকে ফিরেছেন আরো 48 বাংলাদেশি। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে আটকে পড়ে প্রবাসীরা দেশে ফেরার জন্য আবেদন করেছেন। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। মাছ ধরায় নিষেধাজ্ঞার মধ্যেই করোনার প্রাদুর্ভাবে চরম অসহায় ভোলার লক্ষাধিক জেলে। জনসমাগম এড়িয়ে চলার কথা বলে সরকারিভাবে বরাদ্দ বিশেষ ভিজিএফ এর চাল দিতে দেরি করছেন অনেক জনপ্রতিনিধি, ফলে দুর্ভোগ চরমে উঠেছে। কর্মহীন জেলেদের করোনামুক্ত রাখতে ঘরে ঘরে চাল পৌঁছে দেওয়ার দাবি সচেতন মহলের। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। ভোলার তজুমুদ্দিন উপজেলার মহাজন কান্দির গ্রামের জেলে শাহজাহান মিয়া 4 ছেলে সহ তার পরিবারের 5 জন মাছ শিকারের সাথে জড়িত। এর মধ্যে সরকারি নিবন্ধিত জেলে 3 জন। 1 মার্চ থেকে শুরু হওয়া অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞার 1.5 মাস পার হলেও শাহজাহানের পরিবার কোনো সরকারি সহায়তা পায়নি। একই অবস্থা মেঘনার মাছ নির্ভর কয়েকশো জেলে পরিবারের। সরকারি সহায়তার বাইরে থাকা পরিবারগুলোর অবস্থা আরো ভয়াবহ। অথচ বিতরণের অপেক্ষায় 1 মাসের বেশি সময় ধরে ইউনিয়ন পরিষদে জেলে সহায়তার চাল পড়ে আছে। সরকারি সাহায্য সহযোগিতা আমরা কিছু হই না, একটা হুতো হই না। লকডাউন দেওয়া না, সব বাসা বাড়ি বসা আছে, এতে জেলেরা খুবই কষ্টে আছে। চাউলটা দিত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো হইতো, রোজার আগে দিলে আমরা অনেক ভালো হইতো। জনসমাগম হওয়ার কারণে মহাজন কান্দির মতোই পার্শ্ববর্তী শম্ভুপুর ইউনিয়নে 586 জেলে পরিবার সরকারি সহায়তা থেকে বঞ্চিত। এতে কর্মহীন পরিবারগুলোর দুর্ভোগের কথা স্বীকার করে সমাগম এড়িয়ে বিকল্প উপায়ে চাল বিতরণের কথা জানান এই জনপ্রতিনিধি। একজনের গার মধ্যে একজন পড়ে, এই জন্য আমরা আপাতত ওই 4টা ওয়ার্ড দেওয়ার পরে আপাতত স্থগিত করে রাখছি। আমরা এখন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা করছি। এই সংকটকালীন সময়ে কোনো অজুহাত না দেখিয়ে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে চাল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দাবি এই উন্নয়ন কর্মীর। চেয়ারম্যানরা বলেন যে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় না, বিধায় দেওয়া হচ্ছে না, এটা ঠিক না। এই চালটা যেন জেলেরা যেন ঘরে বসে পায়, সে ব্যবস্থা এখন করা হোক। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণের পরিকল্পনার কথা জানায় মৎস্য বিভাগ। আর চাল বিতরণে বিলম্বকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। দ্বিতীয় কিস্তির চালের বরাদ্দ আসার সাথে সাথে আমরা সেই চালটা চেয়ারম্যানদের কাছে দিয়ে দেবো, যাতে জেলেদেরকে দ্রুতভাবে এই চালটা বিতরণ করায়। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমরা চিঠি দিয়েছি যে অতি দ্রুত এই চালগুলো বিতরণ করতে হবে। তারপরও যদি কেউ ডিলে করে থাকে আমরা তাদেরকে আবার কারণ দর্শাবো। জেলার 1,32,000 নিবন্ধিত জেলের মধ্যে প্রায় 71,000 জেলে পরিবারের জন্য মাসে 40 কেজি করে বিশেষ ভিজিএফ বরাদ্দ করেছে সরকার। সময় সংবাদ, ভোলা। রোজা উপলক্ষে সারা দেশে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সকাল 10টা থেকে পণ্য বিক্রি শুরু করে টিসিবি। এই কার্যক্রমের আওতায় একজন ভোক্তা 50 টাকা কেজি দরে সর্বোচ্চ 4 কেজি চিনি, 80 টাকা কেজি দরে সর্বোচ্চ 5 লিটার সয়াবিন তেল, 50 টাকা কেজি দরে সর্বোচ্চ 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন। টিসিবি নিজস্ব ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রাজধানীতে 90টি স্থানে পণ্য বিক্রি করছে। এই কার্যক্রম পর্যবেক্ষণের জন্য 8টি ভ্রাম্যমাণ মনিটরিং টিম গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রোজা উপলক্ষে সারা দেশে বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় আছেন কামরুল হাসান সবুজ এবং খুলনার খান জাহান আলী রোডে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি যাচ্ছি তাদের কাছে। শুরুতে যাচ্ছি কামরুলের কাছে। কামরুল। রাজু, টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম জানানোর জন্য আমরা এখন আছি রাজধানীর প্রেস ক্লাবের পাশে এবং এই প্রেস ক্লাবের পাশে ট্রাক সেল এই টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে সকাল 10:30টায়, কিন্তু তারও আগে অর্থাৎ 8টা সাড়ে 8টা থেকেই কিন্তু এখানে মানুষ তাদের পণ্য পাওয়ার জন্য
সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এবং এই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে যে সোশ্যাল ডিস্টেন্সিং যে দূরত্ব বজায় রাখার কথা সেই দূরত্ব কিন্তু অনেক সময় বজায় রাখা যাচ্ছে না এবং সেই ক্ষেত্রেও তারা নিজেরাই আবার কিন্তু বলছেন যে এই সচেতনতাটা নিজেদেরই দরকার। তো সেই জায়গা থেকে শুধুমাত্র এই একটি জায়গাতেই ওনারা কথা বলেছেন অনিয়ম যদি বলা যায় সেটাও এই প্রেক্ষাপটের এটাই একটা অনিয়ম, কিন্তু বিক্রি নিয়ে তারা তেমন অনিয়মের কথা বলেনি, কিন্তু তারা বলেছেন যদি পরিমাণে পণ্য একটু বেশি দেওয়া হয়, যেমন মসুর ডাল দেওয়া হচ্ছে জন প্রতি 1 কেজি করে দেয়া হচ্ছে মসুর ডাল, সেটা তারা একটু বেশি করে চাচ্ছেন, কারণ না হলে বারবার আসতে হচ্ছে, তাহলে আর ঘরে থাকার যে একটা বলা হয়েছে ঘরে থাকতে বলা হয়েছে সেটা কিন্তু বারবারই চলে আসতে হচ্ছে। এবং এখন পর্যন্ত যে প্রতিটা ট্রাকের তেল দেয়া হচ্ছে 1000 কেজি এবং 1000 লিটার এবং প্রতিজন সর্বোচ্চ 5 লিটার পর্যন্ত নিতে পারবেন। মসুর ডাল দেওয়া হচ্ছে 150 কেজি, সর্বোচ্চ 1 কেজি করে নিতে পারবেন। চিনি দেওয়া হচ্ছে 1000 কেজি, সর্বোচ্চ 3 কেজি নিতে পারবেন একজন ভোক্তা। ছোলা দেওয়া হচ্ছে প্রতি ট্রাকে 500 কেজি, সর্বোচ্চ 2 কেজি করে নিতে পারবেন প্রতিজন জন প্রতি। এবং এই যে রমজান উপলক্ষে 20 তারিখ থেকে খেজুর দেয়া শুরু করবে টিসিবি, সেই তথ্য নিশ্চিত করা হয়েছে টিসিবির পক্ষ থেকে। তো এখন পর্যন্ত আমরা এখানে ঘুরে এই প্রেস ক্লাবে আসার আগে আমরা দেখেছি আছে আজিমপুরেও দেখেছি, সেখানেও কিন্তু যে ট্রাক আসার আগে থেকে লোকজনের যে সারিবদ্ধ অবস্থান সেটা দেখা গেছে, অর্থাৎ তারা আরো বেশি পরিমাণে পণ্য চাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে দুপুর পরে এই পণ্য বিক্রি শেষ হয়ে যায়, যার জন্য লাইনে দাঁড়িয়ে থাকার পরেও অনেকে হয়তো না নিয়ে ফিরে যেতে হয়। যেহেতু এখন সব জায়গাতে মোটামুটিভাবে বাজার অনেক জায়গায় বন্ধ, মানুষের আয় রোজগারের জায়গা থেকে অনেকটুকুই সংকুচিত হয়ে গেছে, সেই জায়গা থেকে তারা এই ন্যায্য মূল্যের পণ্য আরেকটু বেশি পরিমাণে পাওয়ার প্রত্যাশা করছেন এবং সেই সাথে এটাও প্রত্যাশা করছেন যেহেতু নিজেদের ভেতর থেকে দূরত্ব বজায় রেখে লাইন সারিবদ্ধ হওয়া হচ্ছে না, যার জন্য যদি কর্তৃপক্ষের পক্ষ থেকেই যদি এইটাও মেইনটেইন করা হতো, তদারকি করা হতো, তাহলে আর তাদের এই অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা যে তৈরি হচ্ছে সেই আশঙ্কাটাও তৈরি হতো না। তো আমার কাছে প্রেস ক্লাব থেকে এই ছিল। আমরা এখন চলে যাচ্ছি খুলনায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের খবর জানাবেন তরিকুল ইসলাম। ধন্যবাদ সবুজ। খুলনায় টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম চলছে। আপনারা জানেন যে খুলনায় 5টি সারা দেশের মতো 5টি পণ্য নিয়ে টিসিবি গত 17 মার্চ থেকে তারা এই কার্যক্রম শুরু করেছে। মূলত এখানে চিনি, ছোলা, সয়াবিন তেল, মসুর ডাল, এই পেঁয়াজ, এই পণ্যগুলো তারা বিক্রি কার্যক্রম শুরু করে এবং খুলনায় কিন্তু 20টি পয়েন্টে মহানগরীর কার্যক্রম চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নগরীর খানজানেলি রোডে যেখানে বিক্রি হচ্ছে খোলা বাজারে টিসিবির পণ্য, সেখানে দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন। যে এর থেকে বোঝা যায় যে মানুষের যে চাহিদা, সেই চাহিদাটা আসলে কতটুকু রয়েছে এবং সকাল 8টা থেকে এই পণ্য বিক্রি শুরু হয়েছে। পুলিশ এই কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন এবং যাতে বিশৃঙ্খল কোনো পরিবেশ সৃষ্টি হয় এবং সামাজিক দূরত্ব মেনে তারা কিন্তু এই কার্যক্রমগুলো পরিচালনা করছে এবং এখানে কিন্তু টায়ার দিয়ে একটি গোল জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সুশৃঙ্খল ভাবে পণ্যগুলো কেনাকাটা করছে। তো আপনাকে জানিয়ে রাখি যে এইখানে যে একজন ডিলারকে 1000 কেজি চিনি, 1000 কেজি তেল, ছোলা 150 কেজি, 500 কেজি এবং ডাল 150 কেজি করে দেওয়া হচ্ছে। প্রতিটি উপজেলায় একটি করে ট্রাক এই পণ্য বিক্রি করছে এবং মহানগরীতে মোট 20টি ট্রাক বিক্রি করছে এবং সব মিলিয়ে আমরা যে তথ্যটি পেয়েছি যে প্রতিদিন প্রায় 12 থেকে 15,000 সাধারণ মানুষ কিন্তু তারা উপকৃত হচ্ছে এই পণ্যের মাধ্যমে। অর্থাৎ বাজারকে নিয়ন্ত্রণ রাখতে মূলত এই খোলা বাজারে সরকারের যে পণ্য বিক্রির সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আসলে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছে এবং লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হলেও তারা কিন্তু এই পণ্যগুলো ক্রয় করছে এবং যতক্ষণ পর্যন্ত ট্রাকে মাল থাকবে ততক্ষণ পর্যন্ত কেনাবেচা থাকবে বলে আমাদেরকে সংশ্লিষ্ট ডিলাররা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে খুলনার যে 20টি পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু উপচে পড়া ভিড় এবং সাধারণ মানুষ, বিশেষ করে কয়েকদিন পরে রোজা, যে কারণে কিন্তু চিনি, ছোলা এবং তেলের একটি বেশি চাহিদা মানুষের মধ্যে দেখা যাচ্ছে এবং মানুষ কিন্তু ক্রয় করছে, যেহেতু বাজার থেকে 30 টাকা এবং কোনো কোনো পণ্যের উপর 40 টাকা কমে এই পণ্যগুলো পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল রাজু, খুলনার খানজানেলি রোড থেকে টিসিবির পণ্য বিক্রির সর্বশেষ খবর।
রোজা উপলক্ষে সারা দেশের বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলছে। সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে যোগ দিয়েছিলেন কামরুল হাসান সবুজ এবং খুলনার খান জাহান রোড থেকে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম। করোনা প্রতিরোধে লকডাউনে থাকায় ধান কাটতে বাইরে যেতে পারছে না গাইবান্ধার শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে তাদের যাতায়াত চালু করতে পারলে কৃষকের গোলায় যেমন সময়মতো ধান উঠবে, তেমনি ক্ষেত মজুরদের জীবনের স্থবিরতাও কেটে যাবে বলে মত কৃষক নেতাদের। এজন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। রিপন আকন্দকে সঙ্গে নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সদরের বৈরাগীপাড়ায় ৩০ পরিবারের একজন ক্ষেতমজুর উপেনচন্দ্র। ঘরে চালের ড্রামে ১ কৌটা চালও অবশিষ্ট নেই। লকডাউনের ফলে কাজকর্ম না থাকায় দিনমজুরদের দশা প্রায় একই। চালও কিনতে পাচ্ছি না, হাড়িতেও চাল নাই, এক মুষ্টিতে চাল আমরা রান্না করে খাবো, সেও আমাদের কোনো পথ নাই। ট্রেনও চলতেছে না, বাসও চলতেছে না, আমরা তো ধানও কাটতে কোনো জায়গায় যেতে পারতেছি না। এখন আমরা কি খাই, কোনো তেরানো তো তেমন পাচ্ছি না। এই সময় বগুড়া, নওগাঁ সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ধান কাটার কাজ থাকলেও সড়ক পথের পাশাপাশি রেলপথও বন্ধ থাকায় চাইলেও যেতে পারছেন না শ্রমিকরা। বিশেষ ব্যবস্থায় তাদের পাঠাতে পারলে শ্রমিক কৃষক উভয়ই উপকৃত হবে বলে মত কৃষক নেতাদের। বিশেষ আয়োজনে একদম স্প্রে করে পরিবহনগুলিকে মানে মেডিকেটেড করে তারা কিন্তু এই কৃষি শ্রমিকদের নিয়ে যেতে পারে। সামাজিক যে দূরত্বটা বজায় রাখা যায়, সেই বজায় রেখে যদি আমরা এই কৃষি শ্রমিকদের এখানে নিয়ে যেতে পারি, তাহলে দ্রুত গতিতে নিয়ে গেলে এই ধান কাটাটা সম্ভব। অবশ্য ক্ষেত মজুররা কাজে যেতে চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলার পুলিশ প্রধান। কেউ যদি এই এলাকার কোনো শ্রমিক যারা অন্য এলাকায় যেতে চায়, তাদের লিস্টটা জোগাড় করার জন্য কারা কারা যেতে চায়, এমনকি তাদের যাতে যাতায়াতটা আমরা সুবিধাজনকভাবে আমরা করতে পারি, সেইভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে আমরা সংশ্লিষ্ট এলাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। গাইবান্ধা জেলার ২৪ লাখ মানুষের বেশিরভাগই কায়িক শ্রমের উপর নির্ভরশীল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। লকডাউনে গৃহবন্দী দিনমজুরদের ঘরে দেখা দিচ্ছে খাদ্য সংকট। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কাজের সন্ধানেও বের হতে পারছেন না তারা। করোনার প্রভাবে নানা সংকটে জর্জরিত দিনমজুরদের বিস্তারিত জানাতে উত্তরের জনপদ গাইবান্ধায় আছেন সহকর্মী হিদায়াতুল ইসলাম বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু। রাজু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গাইবান্ধায় এখন পর্যন্ত আমাদেরকে সিভিল সার্জন অফিস যদিও বলছে যে 12 জন করোনা রোগী আক্রান্ত তারা পেয়েছেন, কিন্তু আইইডিসিআর এ রয়েছে যে আমরা দেখেছি যে এখন পর্যন্ত 13 জন গাইবান্ধায় করোনা রোগী আক্রান্ত শনাক্ত করা হয়েছে। আর আপনাকে বলি যে কিছুক্ষণ আগে আমার সাথে এখানকার যিনি সিভিল সার্জন আছেন তার সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে 2 শতাধিক মানুষের নমুনা এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে, যেই নমুনাগুলো পরীক্ষা করবার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারপর সেখানে পরীক্ষা করার পর নেগেটিভ বা পজিটিভ সেই ফলাফলটি স্বাস্থ্য বিভাগকে জানিয়ে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে পিসিআর মেশিনটি আছে সেখানে 65 জনের নমুনা পরীক্ষার জন্য সেখানে পাঠানো আছে, যেইটার ফলাফল এখন পর্যন্ত জানা যায়নি। এই 65 জনের ফলাফল জানা সম্ভব হলে তখন বোঝা যাবে যে গাইবান্ধায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে নাকি কমছে। এটি ছিল স্বাস্থ্য বিভাগের দিক থেকে যে তথ্য। আর একটি আপনাকে বলে রাখি যে এই আপনার যে এই অঞ্চলের যে মানুষগুলো আছে, বিশেষ করে শ্রমজীবী, ক্ষেত মজুর, দিন মজুর, 1 সপ্তাহেরও বেশি সময় কিন্তু গাইবান্ধা লকডাউন হয়ে আছে। এখানে যানবাহন চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। শ্রমজীবী, ক্ষেত মজুর, দিন মজুর যে মানুষগুলো আছে তাদের একদিকে যেমন কাজ নেই, আরেকদিকে বাড়িতে অবরুদ্ধ থাকার কারণে তাদের কিন্তু খাদ্য সংকটের মধ্যে তারা পড়েছে। ইতিমধ্যেই এই খাদ্য সংকট মোকাবেলার জন্য গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এমনকি অনেকে ব্যক্তিগতভাবেও এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদেরকে সাধ্যমতো চাল, ডাল, তেল, পেঁয়াজ এটি দেওয়ার চেষ্টা করছে। তবে এটি একেবারেই তৃণমূল পর্যায়ে প্রত্যন্ত এলাকায় যে মানুষগুলো আছে তাদের সবার হাতে কিন্তু এখন পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। তবে আপনাকে বলে রাখি যে আমাকে কিছুক্ষণ আগে গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান বলেছেন যে এই অঞ্চলে অনেকগুলো ক্ষেত মজুর আছে, দিন মজুর আছে, যে মানুষগুলো বিভিন্ন জায়গায় কাজ করতে যায়, তারা যাতে নির্বিঘ্নে ধান কাটার কাজে যেতে পারে সেই জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন। যে তারা যদি যেতে চায় তাহলে পুলিশ সুপারের পক্ষ থেকে গাড়ি দেওয়া হচ্ছে, গাড়ির সাপোর্ট দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তারা 20 জন মানুষকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে নাটোরের সিংড়ায়
ধান কাটার কাজের জন্য পাঠিয়েছেন বলে আমরা জেনেছি। প্রশাসন বলছে যে এই মানুষগুলো যদি তারা যদি কাজে যেতে চায়, কাজে গেলে তারা যেই পয়সাটা রোজগার করবে এর ফলে তারা তাদের পারিবারিক সংকটটা যেমন মেটাতে পারবে, পাশাপাশি ত্রাণের উপর যে নির্ভরতা আছে সেই নির্ভরতাও খানিকটা কমে আসবে। তো এই ছিল এখন পর্যন্ত গাইবান্ধা থেকে করোনা ভাইরাসের প্রভাবে দিনমজুর, ক্ষেতমজুর এবং লকডাউনের ফলে এই অঞ্চলের মানুষের যে সংকট, সেই সংকট নিয়ে সবচেয়ে খবর। রাজু। গাইবান্ধা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হিদায়াতুল ইসলাম বাবু। কক্সবাজার সমুদ্র উপকূলের 3টি পয়েন্ট দিয়ে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাবার চেষ্টা করছে রোহিঙ্গারা। তবে সীমান্তে কড়া নজরদারির পরও প্রতিরোধ করা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যথাযথ তৎপরতার অভাবেই ঘটছে এমন অপরাধ। আর সীমাবদ্ধতার কথা স্বীকার করে তৎপরতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে বিজিবি ও কোস্টগার্ড। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র উপকূলের মহেশখালী, শাহপরী দ্বীপ ও শাপলাপুর পয়েন্ট, এসব অবস্থানে বলা হয় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। অথচ এই পয়েন্টগুলো দিয়ে 2 মাস আগে নৌকায় 5 শতাধিক রোহিঙ্গা মালয়েশিয়ায় সাগর পাড়ি দিয়েছিল বলে দাবি রোহিঙ্গাদের। যুবাগানোর হিন্দি উঠি আরা উঠি দিয়ে মানে 20-25 জন বেকিনে ধীরে ধীরে তুলে ফেলাই তুলে আমরা বড় বড় মাছ 7 দিন বাসি। এদিকে স্থানীয়দের দাবি, উখিয়া টেকনাফের 34টি আশ্রয় শিবির ও সীমান্তে দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপরও কিভাবে রোহিঙ্গারা বারবার সাগর পাড়ি দিচ্ছে, এজন্য প্রশাসনের যথাযথ তৎপরতার অভাবকে দায়ী করছেন তারা। লম্বা জার্নিটা করলো, এটা কিভাবে করলো? এখানে অনেক বাহিনী থাকার কথা, এদের নজরে আসলো না কেন? এই তো নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও আসলে ক্যাম্প থেকে কিভাবে রোহিঙ্গারা এই সীমানা পাড়ি দিয়ে কিভাবে মানব পাচার হচ্ছে। তবে বিজিবি ও কোস্টগার্ডের এই 2 কর্মকর্তা সীমাবদ্ধতার কথা স্বীকার করে জানালেন, সমুদ্র উপকূলে আরো তৎপরতা বাড়ানো হবে। এটা কিন্তু অনেক বড় বাউন্ডারি। আপনারা যদি আমাদের জনবলের সীমিতটা দেখেন, আমরা কিন্তু অনেক সীমিত জনবল নিয়ে এত বড় একটা বাউন্ডারি পাহাড় দিচ্ছি। বডি অফ ট্রুপস দিয়ে আপনি কভার করতে পারবেন না, ইটস নট পসিবল। এই মানব পাচার এই এলাকা দিয়ে বন্ধ করতে হলে সমুদ্রের সক্ষমতা বাড়াতে হবে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্ট মার্টিনের টলার ডুবিতে 21 জন নিহত ও 73 জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। আর বুধবার রাতে উদ্ধার করা হয় আরো 400 জন রোহিঙ্গাকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনা পরিস্থিতির 4র্থ পর্যায়ে বাংলাদেশ, সামনে কঠিন সময়, নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের, গৃহবন্দীদের খাবারের নিশ্চয়তার তাগিদ। করোনার কারণে বেশিরভাগ 5 তারকা হোটেলে অঘোষিত শাটডাউন, কমিয়ে দেয়া হচ্ছে বেতন, অচল অবস্থা না কাটলে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা। করোনায় অবরুদ্ধ ভোলার লক্ষাধিক জেলে, বিজেপির চাল না পাওয়ায় দুর্ভোগ চরমে, যোগাযোগ বন্ধ থাকায় ধান কাটতে অন্য জেলায় যেতে পারছেন না গাইবান্ধার শ্রমিকরা। এবং করোনা সংকট কাটাতে হতদরিদ্র দেশগুলোকে অন্তত 16,000 কোটি ডলার অর্থ সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের, বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের জন্য নেওয়া হবে ব্যবস্থা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।